গল্পস্বল্পে আজ পড়ছি সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্কর, আজ প্রথম পর্ব। এবার কোথায় যাওয়া হচ্ছে? এক মুঠো চানাচুর মুখে পুরে চায়ে একটা চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। যা গনগনে গরম পড়েছে, আর তো এখানে থাকা যায় না। কোথায় যাওয়া যায় সেটা আপনিই বলুন না, বলল ফেলুদা। ভ্রমণের নেশা তো আপনার আরও প্রবল। আমি তো ইচ্ছা করলে 12 মাস কলকাতায় পড়ে থাকতে পারি। আপনার হাতে এখন কোনো কেস নেই তো? তা নেই। তাহলে চলুন বেরিয়ে পড়ি। কোথায় যেতে চাইছে আপনার মন? পাহাড় তো বটেই, আর পাহাড় বলতে আমি হিমালয়ই বুঝি। বিন্ধ্য, ওয়েস্টার্ন ঘাটস এসব আমার কাছে পাহাড়ই নয়। আমার মন যেখানে যেতে চাইছে সেখানে একবার সকলেই যেতে চায়। অনেকে বলে সেখানে না গেলে নাকি জন্মই বৃথা। কোথায়? এত হিন্টস দিলুম, তাও বুঝতে পারলেন না? ভূস্বর্গ? এক্স্যাক্টলি, কাশ্মীর, প্যারাডাইজ অন আর্থ। রোজগার তো বলতে নেই, দুজনেরই অনেক হলো। সংসার আপনারও নেই, আমারও নেই। এত টাকা জমিয়ে রাখছি কার জন্যে? চলুন বেরিয়ে পড়ি। ক্যালকাটা টু দিল্লি, দিল্লি টু শ্রীনগর। শ্রীনগরই তো কাশ্মীরের একমাত্র দেখার জায়গা নয়, আরও আছে। সবই দেখা যাবে একে একে। পাহালগাম, গুলমার্গ, খিলেনমার্গ, অনেক কিছু দেখার আছে। তা বেশ তো, দিন 15 হাতে নিয়ে বেরিয়ে পড়ি। একটু ঘোরাঘুরি না করলে আমার মাথায় প্লট আসে না। পুজোর জন্য একটা কিছু তো লিখতে হবে। আপনার অত অনেস্টির প্রয়োজন কি জানি না। আর 5 জন যারা লিখছে সব বিদেশি থ্রিলার থেকে প্লট সংগ্রহ করছে। ভদ্র ভাষায় বললাম, আসলে স্রেফ চুরি ছাড়া আর কিছুই না। আপনিও এবার লেগে পড়ুন। হ্যাঁ, আমি চুরি করি আর শেষটায় আপনি গালমন্দ করুন। আপনার কথার শ্লেষ ভুজালির চেয়েও তীক্ষ্ণ। তাহলে যেভাবে চলছে চলুক। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তা না হয় হলো, কিন্তু কাশ্মীর যাবার ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? হাউস বোটে থাকবেন তো? শ্রীনগরে? শ্রীনগর ছাড়া আর হাউস বোট নেই। ডাল লেকের উপরে থাকা যাবে। সেই তো ভালো, তাই নয় কি? বেশ একটা নতুন অভিজ্ঞতা হবে। অনেক খরচ কিন্তু। তার চেয়ে বোধহয় হোটেল সস্তা। ওসব খরচের কথা শুনতে চাই না। ব্যাংকে অনেক জমে আছে, ইনকাম ট্যাক্সও দিয়েও। যাব, গিয়ে ম্যাক্সিমাম ফুর্তি যাতে হয় তাই করব। তাহলে শ্রীনগরে হাউস বোট, পাহালগামে তাঁবু আর গুলমার্গে লগ ক্যাবিন। চমৎকার। ট্যুরিস্ট অফিস থেকে লিটারেচার নিয়ে আসবো, তারপর দিনক্ষণ দেখে বেরিয়ে পড়া যাবে। কাশ্মীরের প্রস্তাবটা ফেলুদারও মনে ধরেছিল, সেটা আমি বুঝেছিলাম। লালমোহনবাবু ঘণ্টা 2 আড্ডা মেরে চলে যাবার পর ফেলুদার ট্যুরিস্ট অফিসে গিয়ে কাশ্মীর সম্বন্ধে পুস্তিকা ইত্যাদি নিয়ে চলে এলো। বলল, মনস্থির যখন করেই ফেলা হয়েছে তখন আর সময় নষ্ট করে লাভ নেই। আজ সোমবার, শনিবার নাগাদ বেরিয়ে পড়া যাবে। ঠান্ডা হবে না ওখানে? তা হবে, এবং তার জন্য তৈরি হয়ে যেতে হবে। লালমোহন বাবু সেটা জানেন তো? নিশ্চয়ই জানেন, তবে সাবধানের মার নেই। কাজেই ওকে সেটা ফোনে জানিয়ে রাখা দরকার। এমনিতেই তো শীত কাতুরে। 2 দিনের মধ্যে লন্ড্রি থেকে আমাদের শীতের কাপড় এসে গেল। ঠিক হলো, প্রথমে শ্রীনগরে দিন 7 থাকা হবে, তারপর অন্য জায়গাগুলো দেখা যাবে। হাউসবোট কাশ্মীর ট্যুরিজম থেকে ব্যবস্থা করা হলো। একটা হাউস বোটে একটা পুরো ফ্যামিলি থাকতে পারে, তাই 3 জনের পক্ষে যথেষ্ট। আমি না গিয়ে পড়া পর্যন্ত কল্পনাই করতে পারছিলাম না ব্যাপারটা কীরকম হবে। নৌকোয় থাকা, তাও আবার লাক্সারি নৌকো, বোধহয় জমিদারি আমলের বজরার মতো। পুস্তিকায় ছবি দেখে বুঝলাম যে হাউস বোটগুলো কটেজের মতো দেখতে। সেই সঙ্গে আবার ছোট ছোট নৌকোর ছবিও দেখা যাচ্ছে, যাতে করে ডাল লেকে ঘুরে বেড়ানো যায়। কারণ হাউস বোটগুলো নড়ে চড়ে বেড়ায় না। ফেলুদাকে বললাম,
যা বুঝছি শ্রীনগর শহরটায় দেখবার জিনিসের মধ্যে আছে কিছু বিখ্যাত মোগল বাগান, তবে পাহাড় ঘেরা উপত্যকা সবকিছুর মধ্যে দিয়ে ঝিলাম বয়ে চলেছে। তাছাড়া 2-3টে লেক, পপলার, ইউক্যালিপটাস, চীনা গাছের সারি। মনে হয় জায়গাটা খুব সুন্দর। তবে গুলমার্গ পাহালগামও কিছু কম যায় না। পরে যদি 11,000 ফুট খিলেন মার্গে ওঠা যায় তাহলে সেখান থেকে নাঙ্গা পর্বতের নাকি একটা অদ্ভুত ভিউ পাওয়া যায়। 15 দিনের জন্য খুব জমজমাট ট্যুর, কাজেই চিন্তা করার কিছু নেই। প্ল্যান মাফিক আমরা শনিবারই বেরিয়ে পড়লাম। এবার প্লেনে 3 জনের এক লাইনে সিট পড়েনি বলে লালমোহন বাবুকে আলাদা বসতে হলো। ভদ্রলোক দেখলাম তার পাশের একটি বাঙালির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন। দিল্লিতে এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করলাম, আপনার সহযাত্রীটি কে ছিলেন মশাই? লালমোহনবাবু বললেন, নাম সুশান্ত সোম, এক রিটায়ার্ড জজের সেক্রেটারি। দলে বলে কাশ্মীর চলেছেন, ওরাও হাউস বোটে থাকবেন। ভদ্রলোক তোমার দাদাকে দেখেই চিনেছেন। আমাকে জিজ্ঞেস করলেন কোনো তদন্তে যাচ্ছি কিনা। একবার মনে হলো বলি হ্যাঁ, তারপর মাইন্ড চেঞ্জ করে সত্যি কথাটাই বলে দিলুম। চারিদিকে বাঙালির ভিড়। তাদের অনেকের কথাবার্তা শুনেই মনে হলো তারাও কাশ্মীর যাচ্ছেন। শ্রীনগরের প্লেন ছাড়তে আরও 3 ঘন্টা দেরি। তার মধ্যে আমরা আরেক প্রস্তুত চা খেয়ে নিলাম। রেস্টুরেন্টে লালমোহন বাবুর আলাপি ভদ্রলোকের সঙ্গে আবার দেখা হয়ে গেল। উনি আমাদের টেবিলের দিকে হাসি মুখে এগিয়ে এলেন। আমার নাম সুশান্ত সোম। ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন, আপনার বন্ধু মিস্টার গাঙ্গুলির সঙ্গে আলাপ হলো, তাই ভাবলাম সুযোগ যখন মিলেছে তখন আপনার সঙ্গে আলাপটা সেরে নিই। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আপনার তদন্তের কথা অনেক পড়েছি। দাঁড়ান, আমার বসও হয়তো আপনাকে দেখলে খুশি হবেন। রেস্টুরেন্টের দরজা দিয়ে আরও দল ঢুকেছে। সুশান্ত বাবু তাদের দিকেই এগিয়ে গেলেন। জনচারেক ভদ্রলোক, তাদের মধ্যে একজন বেশ বয়স্ক, প্রায় বৃদ্ধ বললেই চলে। সুশান্তবাবু তাকে ফিসফিস করে কি বলতে ভদ্রলোক আমাদের দিকে এগিয়ে এলেন। ফেলুদা উঠে দাঁড়ালো। বসুন বসুন, উঠছেন কেন? বললেন ভদ্রলোক। আমার নাম সিদ্ধেশ্বর মল্লিক। আমি প্রায় সারা জীবন ক্রাইমের সঙ্গে যুক্ত, কিন্তু এই প্রথম একজন প্রাইভেট ডিটেকটিভকে দেখলাম। ফেলুদা বলল, ক্রাইমের সঙ্গে যুক্ত মানে? আমি একজন রিটায়ার্ড জজ। বহু অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছি। এখন সে কাজ থেকে অবসর নিয়ে বিশ্রাম করছি। শরীরও কিঞ্চিত ভেঙে পড়েছে, সঙ্গে ডাক্তার নিয়ে ঘুরতে হয়। ছেলেও আছে, বেয়ারাও আছে, আর আছে প্রাইভেট সেক্রেটারি। এই ইনি সুশান্ত, খুব কাজের ছেলে, একে ছাড়া চলে না আমার। আপনারা শ্রীনগরেই থাকবেন? জিজ্ঞেস করে ফেলুদা। আপাতত, তবে ইচ্ছে আছে কাশ্মীরটা একটু ঘুরে দেখার। আমাদেরও ওই একই প্ল্যান, বলল ফেলুদা। শ্রীনগরে নিশ্চয়ই আবার দেখা হবে। আপনারা কি হাউস বোটে থাকবেন? হ্যাঁ, হাউস বোটটা একটা ইউনিক ব্যাপার। আমি 64-এ একবার এসে থেকে গেছি। এনার সঙ্গে তো আলাপ হলো না। ভদ্রলোক লালমোহন বাবুর দিকে ফিরেছেন। আমিও ক্রাইম, বলল জটায়ু। আমি একজন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। ওরে বাবা, তাহলে তো ক্রিমিনাল ছাড়া সবাই উপস্থিত দেখছি। ঠিক আছে, দেখা হবে শ্রীনগরে। আমরাও একটু চায়ের ব্যবস্থা দেখি গিয়ে। আকাশ থেকে শ্রীনগর উপত্যকার এক রূপ, আর মাটিতে নেমে আরেক রূপ। চোখ জুড়িয়ে যায় তাতে কোনো সন্দেহ নেই। আর এও ঠিক যে এই জায়গার সঙ্গে দার্জিলিং সিমলার কোনো মিল নেই। শ্রীনগরের দৃশ্য একেবারে অনন্য। সেটা আরও বেশি করে বুঝতে পারলাম ট্যাক্সিতে করে শহরে আসার সময়। শহর থেকে এয়ারপোর্ট 7 মাইল। একবার মনে হয়েছিল উপত্যকা বলে বুঝে অনেকটা কাঠমান্ডুর মতো হবে, কিন্তু তারপর লেক আর ঝিলাম নদী দেখে সে ধারণা একদম পাল্টে গেল। আমাদের যেতে হবে ডাল লেকের দক্ষিণে শহরের রাস্তা বুলেভার্ডে। 8 ঘন্টায় বুলেভার্ডে পৌঁছে গেলাম।
লেকের এদিকটা পাকা গাঁথুনি দিয়ে ঘেরা। ঘাট থেকে সিঁড়ি দিয়ে নেমে ছোট নৌকোয় গিয়ে উঠতে হয়। এই নৌকোকেও এখানে বলে শিকারা। ভ্যানিসে যেমন জলপথে যাতায়াতের জন্য গন্ডোলা, এখানে তেমনি শিকারা। আমাদের হাউসবোটের নাম ওয়াটার লিলি। ওয়াটার লিলির শিকারাও ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা মাল সমেত তাতে গিয়ে উঠলাম। তারপর 50 হাতখানেক গেলেই পাশাপাশি সার বাঁধা হাউসবোট। এই সারি কিছু দূর যাবার পর লেক চওড়া হয়ে গেছে। তারপর আর হাউসবোট নেই, যা আছে সবই লেকের পশ্চিম অংশে। শিকারা থেকে বোটে উঠতে কোনো কসরতের দরকার হয় না, খুব সহজ ব্যবস্থা। বোটের সামনের দিকে খানিকটা খোলা জায়গা, সেখানে ইচ্ছে করলে বসা যায়। আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার বন্দোবস্তও আছে। সেখানে চেয়ারে বসে চারিদিকের দৃশ্য উপভোগ করা যায়, চা খাওয়া যায়, আর স্রেফ আড্ডাও মারা যায়। ভিতরে ঢুকলে প্রথমেই বসবার ঘর, তাতে সোফা, চেয়ার, কার্পেট ইত্যাদি বৈঠকখানার যাবতীয় সরঞ্জাম রয়েছে। দেয়ালে ছবি রয়েছে, ফুলদানিতে ফুল রয়েছে, আবার একটা ছোট লাইব্রেরিও রয়েছে। বসবার ঘরের পরে খাবার ঘর, 2টো বেডরুম, বাথরুম ইত্যাদি। সব মিলিয়ে জলের উপর একটি বাংলো বাড়ি, যাতে সব রকম ব্যবস্থা আছে। কিচেনও আছে, তবে সেটা পেছন দিকে একটা ছোট্ট আলাদা নৌকোয়। লালমোহনবাবুর মুখে হাসি লেগেই আছে। বললেন, ভাগ্যিস ডিসিশনটা নিয়েছিলাম। এর ক্রেডিট কিন্তু সবটাই আমার পাওনা। তোমার দাদা ভূস্বর্গের কথা ভাবেননি। ফেলুদা বলল, আমি তো আপনার মতো লেখক নই, আইডিয়া আসা উচিত আপনারই মাথা থেকে। যাকগে, এখন আগে একটু চা খেয়ে শিকারায় করে লেকটা একবার ঘুরে দেখা যাক। 2জন চাকর রয়েছে হাউসবোটের সঙ্গে, নাম মাহমুদিয়া আর আবদুল্লাহ। চা খেয়ে বেরোতে বেরোতে সূর্য হেলে এলো পশ্চিমে। মে মাস হলে কি হবে, বেশ ঠান্ডা। আমাদের কলকাতায় শীতের সময় যে পোশাক পরতে হয়, এখন এখানেও তাই পরতে হয়। ফেলুদা বলল, আজ শুধু লেকটা ঘুরে দেখা যাবে, কাল থেকে সাইট সিইং আরম্ভ হবে। বুলেভার্ডের পেছনেই দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে 1000 ফুট উঁচু। ওর মাথায় রয়েছে শঙ্করাচার্যের মন্দির, সম্রাট অশোকের ছেলে জালুকের তৈরি। তাছাড়া লেকের পূব দিকে মোগল বাগান রয়েছে, নিষাদবাগ, শালিমার, চশমাশাহী, এগুলো দেখা চাই। চশমাশাহীর স্প্রিংয়ের জল নাকি একেবারে অমৃত, যেমনই স্বাদ তেমনি ক্ষুধাবর্ধক। লেকের মাঝখানে একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে। ওটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমি জানতাম ফেলুদা কাশ্মীর সম্বন্ধে সব পড়াশোনা করে এসেছে। ফেলুদা বলল, ওটাকে বলে 4 চিনার। দ্বীপটার 4 কোণে 4টা চিনার গাছ রয়েছে। মাহমুদিয়া আর আবদুল্লাহ শিকারা চালাতে আরম্ভ করলো। আমরা বায়ে গোটা 10 হাউসবোট পেরিয়ে আসল লেকে গিয়ে পড়লাম। 2টো পাশাপাশি হাউসবোট নিয়ে রয়েছেন রিটায়ার্ড জজ সিদ্ধেশ্বর মল্লিক আর তার সাঙ্গপাঙ্গ। আমরা খোলা লেকে পড়বার আগে একটা বোট থেকে সুশান্ত সোম আমাদের দিকে হাত নেড়ে বললেন, ফেরার পথে একবার ঢু মেরে যাবেন, চায়ের নিমন্ত্রণ রইল। ডাল লেকের সৌন্দর্যের বর্ণনা দেবার ভাষা আমার জানা নেই। স্বচ্ছ কাচের মতো জল, হাওয়া নেই বলে ঢেউ নেই, তাই আয়নার মতো চারিদিকের পাহাড়গুলো প্রতিফলিত হচ্ছে। এখানে ওখানে পদ্ম, শালুক, শাপলা ফুটে আছে। শিকারা সেগুলোকে পাশ কাটিয়ে চলেছে। লালমোহনবাবুকে কবিতায় পেয়েছে। বললেন, কাশ্মীর সম্পর্কে আমাদের এথেনিয়াম স্কুলের মাস্টার বৈকুণ্ঠ মল্লিকের একটা 8 লাইনের কবিতা আছে। ভদ্রলোক বহু জায়গায় ঘুরেছিলেন আর সেই সব জায়গা নিয়ে পদ্য লিখে গেছেন। কাশ্মীরেরটা শুনুন ফেলুবাবু, কিরকম ডিসেন্ট। করি নত শির তোমারে প্রণমী কাশ্মীর, কুমারিকার অপর প্রান্তে অবস্থান তব ভারতের উত্তর সীমান্তে, রাজধানী শ্রীনগর, ঝিলামের জলে ধোয়া অপূর্ব শহর, কত হ্রদ, কত বাগ, কত বাগিচা, অন্য নগরের সাথে তুলনা করিতে যাওয়া মিছা।
বাহ, দিব্যি, বলল ফেলুদা। যদিও বুঝলাম সেটা জটায়ুর মনে কষ্ট না দেবার জন্য। কবিতায় লালমোহনবাবুর রুচিটা যে একটু গোলমেলে তার পরিচয় এর আগেও অনেকবার পেয়েছি। শুধু কবিতা নয়, ডাল লেকের দৃশ্যে ভদ্রলোককে গানেও পেয়েছে। গুনগুন করে কি গাইছেন জিজ্ঞেস করাতে বলল উর্দু গজল। এদিকে সন্ধ্যার আলো অনেক বেশিক্ষণ থাকে, অন্তত বছরের এই সময়টায়। আমরা 7:30টায় যখন ফিরছি তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। সুশান্ত সোম তাদের হাউস বোটের সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে হাতছানি দিয়ে ডাকলেন, আসুন একটু আড্ডা মারা যাক। আমরা তাদের বোটের সামনে শিকারা দাঁড় করিয়ে উপরে উঠলাম। এদের বোটের নাম রোজমেরি। এদের পাশেই রয়েছে এদের অন্য বোট, সেটার নাম মিরান্ডা। রোজমেরিতে থাকেন সুশান্ত সোম আর জজ সাহেবের ছেলে, নাম বিজয় মল্লিক। মিরান্ডাতে আছেন মিস্টার মল্লিক, তার ডাক্তার হরিনাথ মজুমদার আর বেয়ারা প্রয়াগ। চায়ের অর্ডার দিয়ে উপরের ডেকে উঠে সুশান্তবাবু ফেলুদাকে বললেন, আপনার তাস চলে? 3 তাস? অভ্যেস নেই, বলল ফেলুদা। তবে তাসের প্রায় সব খেলাই মোটামুটি জানা আছে, কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? নিচে বৈঠকখানায় তাসের আড্ডা জমেছে। এত লোক পেলেন কোথায়? প্লেনে 2 ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছে বিজয়ের। একজন বাঙালি, নাম সরকার, আরেকজন পাঞ্জাবি, 3 জনেই জুয়ারি। আমরা 4 জনে বসলাম। সত্যি কলকাতা যে কোনো সুদূরে চলে গেছে তার কোনো হিসাবই নেই। হাউসবোটের টপ ডেকে বসে চা খাওয়ার আয়োজন, এক অভাবনীয় ব্যাপার। আমাদের ডান দিকের হাউসবোটে সাহেবরা এসে উঠেছে। সেখান থেকে বিলেতি বাজনার শব্দ আসছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে সাহেব মেম সেই বাজনার সঙ্গে নাচছে সামনের বৈঠকখানায়। ফেলুদা সুশান্তবাবুকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, সিদ্ধেশ্বরবাবু কদিন হলো রিটায়ার করেছেন? 5 বছর, বললেন সুশান্তবাবু। ওর তখন 7 বছর বয়স, কিন্তু জজের তো রিটায়ার করার কোনো বাধ্যবাধকতা নেই। ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, অ্যানজাইনা। ভদ্রলোকের রিটায়ার করার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তারের কথায় বাধ্য হয়ে করতে হয়। উনি বহু অপরাধীর প্রাণদণ্ড দিয়েছেন। এক সময় বলেন, আমার শেষ জীবনে দুঃখ আছে, এত লোককে ফাঁসিতে পাঠালে তার একটা প্রতিক্রিয়া হবেই। উনি ডায়েরিতে লিখতেন। সে ডায়েরি সব এখন আমার হাতে, কারণ আমি ওর একটা জীবনী লিখছি। যদিও সেটা আত্মজীবনী হিসেবেই বেরোবে। সেই ডায়েরিতে উনি যেদিনই কারোর প্রাণদণ্ড দিয়েছেন সেদিনই লাল কালিতে একটা ক্রস দিয়ে রেখেছেন। মাঝে মাঝে ক্রসের সঙ্গে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। সেটাতে বুঝতে হবে প্রাণদণ্ড দিয়ে নিজেরই মনে একটা প্রশ্ন জেগেছে, এটা ঠিক হলো কিনা। এখন কি করছেন জানেন? ওর যে ডাক্তার মজুমদার, তিনি ভালো মিডিয়াম, তার সাহায্যে প্লানচেট করছেন। আর ফাঁসির আসামির আত্মাদের ডেকে এনে তাদের জিজ্ঞেস করছেন তারা সত্যি খুন করেছিল কিনা। আত্মা যদি বলে যে হ্যাঁ সে সত্যি খুন করেছিল, তাহলে উনি খানিকটা নিশ্চিন্ত বোধ করেন। এখন পর্যন্ত ওর জাজমেন্টে কোনো ভুল বেরোয়নি। আপনারা কি এখানে এসব প্লানচেট করবেন নাকি? সেই জন্যেই তো ডাক্তারকে এই হাউস বোটে রেখেছেন। ওর অ্যানজাইনাটা এখন অনেকটা কন্ট্রোলে এসেছে। আসলে ডাক্তার সঙ্গে এসেছেন প্লানচেটের জন্য। আজ রাত্রেও কি আপনাদের প্লানচেট হবে? আজ হয়তো হবে না, কিন্তু 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে নিশ্চয়ই। কেন বলুন তো? আমি ইন্টারেস্টেড, বলল ফেলুদা। অবশ্যই উনি আমার উপস্থিতি বরদাস্ত করবেন কিনা সেটা একটা প্রশ্ন। সেটা আমি বলে দেখতে পারি। উনি আপনার প্রতি বেশ প্রসন্ন, সেটা আমি এর মধ্যেই বুঝেছি। আর এমনিতে প্লানচেটের ব্যাপারে উনি কোনো গোপনতা অবলম্বন করেন না। যা ফলাফল হয় সবই তো ওর আত্মজীবনীতে যাবে। আমি তো সম্পূর্ণ রেকর্ড করে রাখছি। তাহলে আপনি একটু জিজ্ঞেস করে জানাবেন। নিশ্চয়ই।
আমরা চা খাওয়া শেষ করে আরও কিছুক্ষণ গল্প করে নিজেদের বোটে চলে গেলাম। বৈঠকখানায় ঢুকে সোফায় ধপ করে বসে পড়ে লালমোহনবাবু বললেন, হাইলি ইন্টারেস্টিং ম্যান দিস জজ সাহেব। ইন্টারেস্টিং তো বটেই, বলল ফেলুদা, তবে উনি একমাত্র জজ নন যার এইরকম প্রতিক্রিয়া হয়েছে। এরকম ঘটনা দেশে বিদেশে আরও আগেও শোনা গেছে। ভালো কথা, আপনার সঙ্গে আমার পারমিশনটাও চেয়ে রাখবেন, প্লাঞ্চেট দেখার সুযোগ ছাড়া যায় না। দেখতে দেখতে 4 দিন কেটে গেল। এর মধ্যে একদিন শহরটা ঘুরে দেখলাম লালমোহনবাবু একটা হটশট ক্যামেরা কিনেছেন, তাই দিয়ে পটাপট ছবি তুলছেন। সেগুলো শহরের মাহাত্তা অ্যান্ড কোম্পানিতে ডেভেলপ আর প্রিন্ট করে দেখা গেল মন্দ উঠেনি। যদিও লালমোহনবাবুর নিজের মন্তব্য হাইলি প্রফেশনালটা মোটেই মানা যায় না। নিষাদবাগ, শালিমার আর চশমা শাহিও এক সকালে বেরিয়ে দেখে এলাম। মনটা চলে গেল সেই জাহাঙ্গীর শাহজাহানের আমলে। এই ট্রিপটা আমরা করেছিলাম মল্লিক ফ্যামিলির সঙ্গে, ফলে তাদের সঙ্গে আলাপটাও আরও জমে উঠল। সিদ্ধেশ্বর বাবু ফেলুদাকে বললেন, আপনি শুনছি আমার প্লাঞ্চেট সম্বন্ধে কৌতূহল প্রকাশ করেছেন। আপনি প্লাঞ্চেটে বিশ্বাস করেন? আমার মনটা খুব খোলা জানেন, বলল ফেলুদা। প্লাঞ্চেট, স্পিরিচুয়ালিজম ইত্যাদি সম্বন্ধে আমি অনেক পড়েছি। পরলোকের সঙ্গে যোগাযোগ করা যে সম্ভব সেটা বহু জ্ঞানীগুণী ব্যক্তি বলে গেছেন। সেক্ষেত্রে প্লাঞ্চেট সম্বন্ধে অবজ্ঞা প্রকাশ করার কোনো মানে হয় না। তবে যেমন সব কিছুর মধ্যে থাকে তেমনি এর মধ্যেও ধাপ্পাবাজি চলে। আসলে মিডিয়াম যদি খাঁটি হয় তাহলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ডাক্তার মজুমদার ইজ এ ফার্স্ট রেট মিডিয়াম। আপনি একদিন বসে দেখুন না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর আমার ভাইও আসতে চায়। মনে বিশ্বাস থাকলে কোনো লোকে আমার আপত্তি নেই, আজই আসুন। ভালো কথা। আমি কাদের আত্মা নামাচ্ছি জানেন তো? যেসব লোককে আপনি প্রাণদণ্ড দিয়েছেন তাদের তো? হ্যাঁ, আমি জানতে চাইছি আমার জাজমেন্টে কোনো ভুল হয়েছে কিনা। এখন পর্যন্ত সেরকম ভুল পাইনি। আপনারা রোজ একটি করে আত্মা নামান? হ্যাঁ, একটার বেশিতে ডাক্তারের স্ট্রেন হয়। তাহলে কটায় আসব? আসুন রাত 10টায়, ডিনারের পর বসা যাবে। তখন চারদিকটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। ডিনারের পর আমরা মিস্টার মল্লিকের হাউস বোটে গিয়ে হাজির হলাম। বসবার ঘরেই প্লাঞ্চেটের ব্যবস্থা হয়েছে। একটা টেবিলকে ঘিরে 5টা চেয়ার রাখা হয়েছে। বুঝলাম চেয়ারগুলো খাবার ঘর থেকে আনা হয়েছে। আমরা সময় নষ্ট না করে কাজে লেগে গেলাম। মিস্টার মল্লিক বললেন, আজ আমরা রামস্বরূপ রাউত বলে একটি বিহারি ছেলের আত্মাকে নামাবো। এই ছেলেটির আজ থেকে 10 বছর আগে ফাঁসি হয় এবং আমি সেই ফাঁসির জন্য দায়ী ছিলাম। আমার বিশ্বাস এর ফাঁসির দণ্ড হওয়া উচিত ছিল না, কিন্তু জুরির ভার্ডিক্ট ছিল গিলটি, আর খুনটাও ছিল একটু নৃশংস ধরনের। তাই আমি সাময়িক ভ্রান্তিবশত জেনে শুনে প্রাণদণ্ডের আদেশ দেই। যদিও আমার মনে এই আদেশের যথার্থতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ ছিল। কেসটা এমন চতুরভাবে সাজানো হয়েছিল যাতে ছেলেটিকে অপরাধী বলেই মনে হয়। মজুমদার, তুমি তৈরি? আগে হ্যাঁ। জানালার সব পর্দা টেনে দিয়ে ঘরটাকে একেবারে অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমরা সকলে যে যার জায়গায় বসেছি। আমার ডান দিকে ফেলুদা, বাঁ দিকে লালমোহনবাবু। ফেলুদার ডান পাশে মিস্টার মল্লিক আর তার পাশে লালমোহনবাবুর বাঁ দিকে ডাক্তার মজুমদার। মিস্টার মল্লিক গম্ভীরভাবে বললেন, ছেলেটির বয়স ছিল 19, শার্প চেহারা, নাকের নিচে সরু গোফ, গায়ের রং পরিষ্কার। বিহারের ছেলে, নাম রামস্বরূপ রাউত, ছুরি দিয়ে খুনের মামলা। ঘটনাস্থল কলকাতার বাগবাজারের একটা গলি। ছেলেটিকে দেখে কিন্তু খুনি বলে মনে হয়নি। আপনারা নিজেদের কল্পনা অনুযায়ী একটা চেহারায় স্থির করে নিয়ে তাতে মনোসংযোগ করতে চেষ্টা করুন। প্রশ্ন আমিই করব,
উত্তর মজুমদারের মুখ দিয়ে আসামির কণ্ঠস্বরে বেরোবে। 15 মিনিট এইভাবে অন্ধকারে বসে থাকার পরই বুঝলাম টেবিলটা আস্তে আস্তে নড়তে আরম্ভ করেছে। তারপর আরও জোরে দোলানি শুরু হলো। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। মিনিট খানেক পর মল্লিক মশাই প্রশ্ন করলেন হিন্দিতে, তুমি কে? আমার নাম রামস্বরূপ রাউত। ডাক্তারের গলা দিয়ে আওয়াজ বেরোলো, কিন্তু কণ্ঠস্বর সম্পূর্ণ আলাদা। শুনে বেশ গা শিউরে উঠে। মিস্টার মল্লিক আবার প্রশ্ন করলেন, তোমার ফাঁসি হয়েছিল 1977 সালে? হ্যাঁ। আমি তোমার মৃত্যুদণ্ডের জন্য দায়ী, তা তুমি জানো? জানি। খুনটা কি তুমিই করেছিলে? না। তবে কে করেছিল? ছেদিলাল। সে ভয়ানক ধূর্ত ছিল। তার অপরাধ সে অত্যন্ত চতুরভাবে আমার ঘাড়ে ফেলে। পুলিশ আমাকেই দোষী সাব্যস্ত করে। আমি সেটা জানি। আমি তোমায় দেখেই বুঝেছিলাম যে তোমার দ্বারা এ খুন করা সম্ভব নয়, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। সে নিয়ে এখন আর ভেবে কি হবে? আমি চাই তুমি আমাকে ক্ষমা করো। সেটা আমি খুব সহজেই করতে পারি, তবে আমার আত্মীয় বন্ধুদের মধ্যে যারা জীবিত আছেন তারা ক্ষমা করবেন কিনা জানি না। তাদের কথা আমি ভাবছি না। তোমার ক্ষমাটাই আমার প্রয়োজন। মৃত্যুর পর আর কারোর উপর কোনো আক্রোশ থাকে না। তোমাকে অনেক ধন্যবাদ। মিস্টার মল্লিক উঠে গিয়ে ঘরের বাতিটা জ্বালিয়ে দিলেন। ডাক্তার মজুমদারের জ্ঞান আসতে আরও মিনিট 2-1 লাগলো। এক বিচিত্র অভিজ্ঞতা হলো বটে। মনটা অনেকটা হালকা লাগছে, বললেন মিস্টার মল্লিক। এই একটি মৃত্যুদণ্ডে যে আমি ভুল করেছিলাম সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং এখন তো বুঝতেই পারছি যে আমার ধারণাই ঠিক। ফেলুদা বলল, এই প্ল্যানচেট করে কি আপনি নিজের মনটাকে হালকা করতে চান? শুধু তাই নয়, বললেন মিস্টার মল্লিক, আমার মনে মাঝে মাঝে একটা সন্দেহ জাগে যে আদৌ একজন মানুষ আরেকজনের প্রাণদণ্ড দিতে পারে কি না। কিন্তু তাহলে খুনির শাস্তি হবে না? হবে, কিন্তু প্রাণদণ্ডের দ্বারা নয়। কারাদণ্ড নিশ্চয়ই চলতে পারে। তাছাড়া অপরাধীর সংস্কারের জন্য রাস্তা বার করতে হবে। ঘড়িতে প্রায় 11টা বাজে, তাই আমরা উঠে পড়লাম। মল্লিক বললেন, আমরা গুলমার্গ যাচ্ছি পরশু, আপনারা আসুন না আমাদের সঙ্গে। ফেলুদা বলল, সে তো খুব ভালো হয়। ওখানে কি থাকবেন? 1 রাত, বললেন ভদ্রলোক। গুলমার্গ থেকে খিলেনমার্গ যাব, 3 মাইল পথ। হেঁটেও যাওয়া যায়, ঘোড়াতেও যাওয়া যায়। তারপর ফিরে এসে 1 রাত থাকা। এখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরটাও করে দেবে। সেই কথাই রইল। আমরা 3 জনে আমাদের হাউস বোটে ফিরে এলাম। ফেলুদা শুতে যাবার আগে বলল, মল্লিক মশাইয়ের ধারণাটাকে সম্পূর্ণ সমর্থন করা চলে না। একজন খুনির প্রাণদণ্ড হবে না, সেটা মেনে নেওয়া কঠিন। ভদ্রলোকের আসলে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তাশক্তির খানিকটা গোলমাল হয়ে গেছে। অবশ্যই একজন জজের এটা হওয়া অস্বাভাবিক নয়। তবে ভেবে দেখুন, বললেন লালমোহনবাবু। এক কথায় একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে। কতখানি ক্ষমতা দেওয়া থাকে একজন জজের হাতে। এই ক্ষমতা সম্পর্কে সচেতন হয়ে পড়লে একজন বিবেক সম্পন্ন মানুষের মনে সংশয় আসতে পারে বই কি। সেটা অবশ্য ঠিক, বলল ফেলুদা। পড়ছিলাম সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্কর, আজ প্রথম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।